এটা হচ্ছে কুষ্টিয়া এবং ফরিদপুর এর কাছাকাছি, ঠিক আছে। লক্ষ্মীপুর থেকে আছেন মিরাজউদ্দিন আমাদের সাথে, আজিজুল হক মোল্লা আছেন ঢাকা থেকে। আজকে কিন্তু আমরা একটা দুর্দান্ত গবেষণা করব। এই গবেষণায় আমরা দেখব যে 11তম বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন স্কুল পর্যায়ে এই পরীক্ষাটায় মোট যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো মধ্য থেকে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসছে। তাহলে আমরা প্রশ্ন বিশ্লেষণ করব এবং জানার চেষ্টা করব ইংরেজির সাজেশনও। তার মানে এই যে পরীক্ষাটা স্কুল পর্যায়ে 2014 এখানে মোট কতগুলো কোশ্চেন এসেছে এবং সেই কোশ্চেনগুলো মাধ্যমে আমরা একটা সাজেশন ক্রিয়েট করার চেষ্টা করব, যেই সাজেশন অনুযায়ী আপনি আসন্ন 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনারা জানেন যে আমি যে সাজেশনটা দেই সেখান থেকে 100% কোশ্চেন কমন থাকে, যেহেতু আমি দীর্ঘদিন ধরে ইংরেজি নিয়ে কথা বলি। সো এই গবেষণামূলক সাজেশনটা আপনারা পাবেন এবং একই সাথে আপনারা জানেন যে নিবন্ধনে আমরা যে 18-র একটা ব্যাচ পড়েছিলাম, প্রায় 3000-এর মতো স্টুডেন্টকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করেছিলাম। তো সেখানে আলহামদুলিল্লাহ 2000-এর উপরে স্টুডেন্ট কিন্তু আপনার এই নিবন্ধনের প্রিলিমিনারি অংশে টিকে গিয়েছিল। সো তারই ধারাবাহিকতায় 19তম নিবন্ধনও আমরা হয়তো সার্কুলার আসলে পেইড কোর্স চালু করব। এখন আপনাদের সাথে একেবারে ফ্রি আলোচনা থাকবে, কিন্তু আপনারা সেবাটা নিতে থাকেন। নুসরাত, কৃষ্ণকান্ত, আর রহমান, এরপর আছেন কি সাদিয়া আফরিন, মিতু রয়েছেন আমাদের সাথে। ওকে, তো আমরা কি ক্লাসটা শুরু করতে পারি কিনা? সবার কি শেয়ার কমপ্লিট হয়েছে? যদি শেয়ার ডান হয়ে যায় তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। এই মুহূর্তে যারা আছেন প্রত্যেকেই নিশ্চয়ই শুনছেন আমাকে, কোনো সমস্যা নেই তো? আচ্ছা, আপনি কই? আপনাকে তো দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি বলছি যে আজকে আমি ফেস লাইভে আসতে পারছি না, কারণ হচ্ছে ফেস লাইভে আসতে হলে অনেকগুলো লাইট জ্বালাতে হয়, ডিজিটাল বোর্ড চালাতে হয়, যে কারণে যেহেতু শুধু আইপিএস দিয়ে ক্লাস নিচ্ছি, যাতে আমরা পুরো ক্লাসটা নিতে পারি, এই জন্য আমরা ফেস লাইভে আসিনি। আজকে একটু কষ্ট করে আমাকে শুধু শুনতে থাকুন আর ক্লাসটা করুন। তো চলুন আমরা শুরু করি, ঠিক আছে? শুরু হচ্ছে 11তম বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন স্কুল পর্যায়ে 2014 সালের পরীক্ষার প্রশ্ন সমাধান। আমরা ইংরেজি অংশের সমাধান করব এবং আমি আছি আলিম স্যার আপনাদের সাথে, রাইটার এক্সপার্ট ইংলিশ। সো আজকের আলোচনায় আপনাদের সাথে থাকবে এই 25টা প্রশ্নের বিশ্লেষণ, কোন প্রশ্নটি কোন অধ্যায় থেকে এসেছে তা সহ বিশ্লেষণ। ওকে, প্রথমেই কোশ্চেন নাম্বার প্রিপোজিশন থেকে আসা 1 এবং 2। ওকে, 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন আপনারা আগে উত্তর করার চেষ্টা করবেন এবং আপনাদের অ্যান্সারের প্রেক্ষিতে আমি এখানে ব্যাখ্যা করব। তবে আজকের এটা কিন্তু একইভাবে মডেল টেস্ট হিসাবে ধরতে পারেন, কারণ এই মডেল টেস্ট থেকে আপনারা কে কয়টা প্রশ্নের উত্তর দিলেন সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব। ওকে, সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব। তো শুরু করছি নিবন্ধন প্রশ্ন সলিউশন, 11তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সলিউশন। আজকের প্রশ্ন হচ্ছে 25টি। আমরা প্রথমেই দেখলাম প্রিপোজিশন থেকে 2টা প্রশ্ন আসছে। কি কি? 1 নম্বর হচ্ছে দ্য ফ্রুট ইজ সুইট ড্যাশ দ্য টেস্ট, আই হ্যাভ নো মানি ড্যাশ হ্যান্ড। বলেন 2টার উত্তর কি হবে? দ্রুত একটু বলতে হবে। দেখি কে কোনটার উত্তর দিতে পারছেন। আজাদুল বলছেন হচ্ছে 2 এর 1, তারপর বলছেন হচ্ছে আখি কালকের বিজয়ীকে। ওকে, সুজন চন্দ্র, কালকের বিজয়ী আপনাদেরকে নামটা বলবো একদম ক্লাসের শেষে, আগেই বলবো না। ক্লাসের বিজয়ী অলরেডি ক্লাস দেখছেন, আমি নাম পড়ে দিচ্ছি না, নামটা শেষে পড়বো। তো পুষ্প কথা একজন বলছেন হচ্ছে 2 এর 1 নম্বর এবং 1-এর কত নম্বর? তাড়াতাড়ি বলবেন। দেখেন প্রশ্ন 2টায় আমি অ্যান্সারটা বলে দিছি। 2টা প্রশ্ন প্রিপোজিশন থেকে আসছে। বলছে দ্য ফ্রুট ইজ সুইট। আচ্ছা, এইখানে এটা প্যাসিভ মুড বা কোয়াসি প্যাসিভ একটা ভাব আছে। ফল হচ্ছে মিষ্টি, বাই টেস্ট স্বাদ দ্বারা, তার মানে কোনো কিছু দ্বারা দিয়া কর্তৃক বোঝাতে এখানে অনুসারে বলতেও বলা যেতে পারে যে স্বাদ অনুসারে বা স্বাদের দিক থেকে ফলটি হচ্ছে মিষ্টি, টেস্টের দিক থেকে, ঠিক আছে। সো এইখানে অ্যান্সারটা হবে বাই। সো 1-এর অ্যান্সার এ নাম্বার। 2, আই হ্যাভ নো মানি ড্যাশ হ্যান্ড, ইন হ্যান্ড। আমরা জানি কারো কাছে বা কারো পকেটে বা কারো হাতে টাকা নেই, এই ক্ষেত্রে বোঝাতে আমরা ইন হ্যান্ড ব্যবহার করব। কি বলবো, কি ব্যবহার করবো বলেন? ইন হ্যান্ড। ইন হ্যান্ড কথাটা ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা চলুন এখন আমরা পরের 2টি প্রশ্ন যাই। 2টা প্রশ্ন ক্লিয়ার? আচ্ছা, তার মানে প্রিপোজিশন থেকে আমরা কয়টা প্রশ্ন দেখলাম? 2টা। গবেষণাটা খেয়াল রাখবেন এবং কার কয়টা প্রশ্নের উত্তর হচ্ছে সেটা আমাকে কিন্তু শেষে জানাবেন। ওকে, 3 নাম্বারটা ট্রান্সলেশন থেকে আমরা দেখব মোট 4টা প্রশ্ন আসছে। 3 নাম্বারটা বলেন, ট্রান্সলেশন থেকে মোট 4টা প্রশ্ন দেখব। আব্দুর রহিম তালুকদার বলেছেন হচ্ছে 1-এর এ, 2-এর সি। ওকে, ঠিক আছে।
আরিফ ইসলাম, এম আর রহমান, সাদ্দাম খান, আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নাই। ক্লাসটা একটু ঝটপট শেয়ার করে দিবেন এবং একই সাথে পুরো ক্লাসে ইন্টারেক্টিভ থাকার চেষ্টা করবেন। ট্রান্সলেশন থেকে আসা 3 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কি? 3 নাম্বার, দ্রুত দেখি কে অ্যান্সার করতে পারেন। 3, সুলাইমান বলে দিয়েছেন অলরেডি। 3-এর 4 নাম্বার, ইট ইজ বোল্ড ফ্রম দ্য ব্লুস। দুঃখিত, 3-এর 4 উত্তর হবে না, 3-এর 4, 3 অন্যটা উত্তর হবে। সাগরিকা বলেছেন 3 নাম্বার কী হবে? 3 নাম্বারটা, অনেকেই 1 নাম্বার আছেন, তারা একটু রিফ্রেশ দিয়ে চলে আসবেন। ভর্তির সফর রংপুর থেকে আসেন, তাই না? ক্লাসটা একটু শেয়ার করে দিব সবাই। বলছে এটা যেন বিনা মেঘে বজ্রপাত, ঠিক আছে। আচ্ছা, এটা যেন, এই প্রশ্নটার জন্য আপনি এখানে অ্যাজ ইফ কথাটা আনার কোনো প্রয়োজন নাই। এখন অনেকে হয়তো চিন্তা করছেন যে অ্যাজ ইফ কথাটার মানে হচ্ছে যেন, তো সেই হিসাবে বলতে পারেন ইট ইজ, এটা হয় যেন এ থান্ডার ফ্রম দ্য ক্লাউডস। নো, এইটা ট্রান্সলেশন করা যাবে না। এটার সিম্পল একটা ট্রান্সলেশন হচ্ছে ইট ইজ এ বোল্ড ফ্রম দ্য ব্লু। অ্যান্সারটা হবে এই বি নাম্বার, অ্যান্সার হবে বি নাম্বার। সো 3-এর অ্যান্সারটা অনেকেই হয়তো চিন্তা করেছেন যে নিবন্ধন পরীক্ষা এই ট্রান্সলেশনগুলো কেন কঠিন কঠিন মনে হচ্ছে। কঠিন কিছুই না, আপনারা জানেন যে নিবন্ধন পরীক্ষায় ট্রান্সলেশন প্রচুর আসে, আমরা সেগুলো অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করছি আজকে। তাহলে 11তম শিক্ষক নিবন্ধনে এই প্রশ্নটার বাংলা ইংলিশ হবে ইট ইজ এ বোল্ড ফ্রম দ্য ব্লু। এ বোল্ড ফ্রম দ্য ব্লু, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, পরের কোশ্চেন নাম্বার 4 বলছে সে 1 সপ্তাহ যাবৎ অসুস্থ। চলছে 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা প্রশ্নের বিশ্লেষণমূলক সমাধান। তো সে 1 সপ্তাহ যাবৎ অসুস্থ, কি হতে পারে এটা অ্যান্সার? সে 1 সপ্তাহ যাবৎ অসুস্থ, 4 নম্বর প্রশ্নটা। মাহফুজুর রহমান আছেন, রুবেল হোসেন আছেন, শেখ আবদুল্লাল গালিব আছেন আমাদের সাথে। পুষ্প কথা বলেছিলেন হচ্ছে 3-এর বি নাম্বার, রাইট। অজয় রয় বলছিলেন 3-এর বি। সো আমরা কি ক্লাসটা একটু আরেকটু শেয়ার করব? যারা এখনও শেয়ার করেন নাই দ্রুত একটু শেয়ার করে দিবেন, শেয়ার করে দিবেন। 4 নাম্বার, সে 1 সপ্তাহ যাবৎ অসুস্থ, এটার কি হবে ইংলিশ? 4, আজকের কোশ্চেনটা কিন্তু অত্যন্ত সহজ। একইভাবে এটা আপনাদের জন্য একটা মডেল টেস্ট, দেখব ক্লাস শেষে কার কয়টা হচ্ছে। মনির বলছেন 4-এর সি, সুলাইমান বলছেন 4-এর 1, তার মানে বোঝা গেল আপনারা এখানে দুর্বল। আচ্ছা আসেন 4 নম্বরে কি অ্যান্সার আমরা একটু দেখি। সে 1 সপ্তাহ যাবৎ অসুস্থ। এই যে যাবৎ বা ধরে শব্দগুলো থাকলে আপনারা যেটা করবেন সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অথবা কোনো কোনো ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখানে একটা বাক্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নেই, সবগুলো আছে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ বিন হ্যাজ বিন হ্যাজ বিন, রাইট। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই বাক্য সে 1 সপ্তাহ যাবৎ, যখন কোনো সময়ের সামনে যাবৎ কথাটা থাকে সেটা যদি এই অনির্দিষ্ট সময় বোঝায় 1 সপ্তাহ যাবৎ, তাহলে আমরা সেখানে কি ব্যবহার করব? ফর দিয়ে ব্যবহার করব, ফর। তাহলে এটা অ্যান্সার হবে সি নাম্বার, ফর এ উইক, মানে 1 সপ্তাহ যাবৎ। অনির্দিষ্ট সময়ের আগে আমরা ব্যবহার করি হচ্ছে ফর। সো অনির্দিষ্ট সময়গুলো কি কি কারো জানা আছে কি? অনির্দিষ্ট সময়গুলো হচ্ছে যেমন আমরা চিনি সেকেন্ড, মিনিট, আওয়ার। হ্যাঁ, সেকেন্ড, মিনিট, আওয়ার। এরপরে রয়েছে ধরেন আওয়ারকে বড় করলে পাওয়া যায় হচ্ছে ডে, ডেকে বড় করলে উইক, উইককে বড় করলে পাবেন হচ্ছে আপনারা মান্থ, মান্থকে বড় করলে আপনারা পাবেন হচ্ছে সিজন। এই সব শব্দগুলো হচ্ছে অনির্দিষ্টবাচক এবং এগুলোর সামনে ব্যবহার করতে হবে ফর। ক্লিয়ার? 4 নাম্বারটা। আচ্ছা, সুজন চন্দ্র, বাবলু দত্ত, সন্ধ্যা তারা। ওকে, 4-এর সি নাম্বার। ওকে, 4 নাম্বারটা সবাই পারেন, আশা করছি এটা নিয়ে সমস্যা হচ্ছে না। নেক্সট, 5 নাম্বার, দাঁড়াও আমি এখন আসছি। দাঁড়াও এখন আমি আসছি, 5 নাম্বারটা কি হবে? আমরা মোট 25টি প্রশ্ন সলভ করব। তার মধ্যে আমরা কিন্তু দেখলাম প্রিপোজিশন থেকে 2টা, ট্রান্সলেশন থেকে 4টা প্রশ্ন আছে। দাঁড়াও আমি এখনই আসছি, কি হবে এটা অ্যান্সার? মাহমুদুল মোল্লা, এরপর আছেন হচ্ছে আনিফুল ইসলাম শিকদার। ক্লাসটা একটু শেয়ার করে দিবেন সবাই, আপনাদের শেয়ারের ভিত্তিতেই কিন্তু আমরা ক্লাসে প্রচুর সংখ্যক শিক্ষার্থীকে এঙ্গেজ করতে পারি, এই জন্য ক্লাসটা শেয়ার করে দিবেন সবাই। ওকে, ক্লাস শেয়ার করবেন। একইভাবে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনারা কিন্তু চাইলে আরও অনেককেই সরাসরি গ্রুপে অ্যাড করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটা কি হবে অ্যান্সার? পরের প্রশ্নটা কি হতে পারে? আচ্ছা, দেখি কে কি অ্যান্সার করলেন পরের কোশ্চেনটা।
পরের কোশ্চেনটা হচ্ছে 5-এর বলছেন সি নাম্বার, ওকে, একজন বলছেন বি নাম্বার। আচ্ছা দেখি কি উত্তর হতে পারে। 5 নম্বর বলছে দাঁড়াও। এই দাঁড়াও কথাটার জন্যই আপনি জাস্ট খালি এখানে ওয়েট কথাটা ব্যবহার করবেন। সো এই দাঁড়াও কথাটার মানে এমন না যে আপনি পায়ে দাঁড়াবেন, সেটা বলে নেই, বরং এই দাঁড়াও কথাটার মানে হলো অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, আমি এখনই আসছি, এই কথাটা বোঝানো হচ্ছে। সো এই কারণে ওয়েট, আই অ্যাম কামিং নাও, মানে আমি এখনই আসছি, মানে এই আসছি কথাটার মানে হলো আসিতেছি, যেটা আসলে কন্টিনিউয়াস ফর্মেটে অ্যান্সার করতে হবে। সো 5-এর অ্যান্সারটা বি নাম্বার। ওকে, নেক্সট কোশ্চেন 6। জ্ঞানীরা বেশি কথা বলে না। যেমন ধরেন আমি খুব একটা কথা বলি না, হ্যাঁ, কিন্তু ক্লাসে আসলে আপনাদের সাথে প্রচুর কথা বলতে হয়, এটা কিছু করার নাই। জ্ঞানীরা, এই রুলসটা হচ্ছে আমরা যদি কোথায়ও দি প্লাস অ্যাডজেটিভ পাই, তাহলে এর মানে হলো এই দি প্লাস অ্যাডজেটিভকে আমরা প্লুরাল কমন নাউন হিসাবে ধরতে পারি। সো দি প্লাস অ্যাডজেটিভ, সো এখানে বলা আছে জ্ঞানীরা, এর মানে হলো দ্য ওয়াইজ। দ্য ওয়াইজ মানে জ্ঞানীরা। সো এটাকে নতুন করে আপনি এস যোগ করে প্লুরাল করার কোনো সুযোগ নাই, দরকার নাই। আর যখনই আপনি বলছেন জ্ঞানীরা দ্য ওয়াইজ, তখন আপনি এটা তো প্লুরালের পাশে ডাজ ব্যবহার করা হয় না, প্লুরালের পাশে ব্যবহার করা হয় ডু। তাহলে আবার আপনি যখন দ্য ওয়াইজ বলবেন মানে জ্ঞানীরা, তখন আর এখানে ম্যান বলার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখেন 3টে অপশন কেন ভুল আমি অলরেডি পেয়ে গেলাম। সো অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। সো ট্রান্সলেশনের ক্ষেত্রেও আপনার যদি কিছু বেসিক ফরম্যাট জানা থাকে, আপনি সহজেই 4টা অপশন থেকে বাছাই করে মূল অ্যান্সারটাকে নিতে পারবেন, ঠিক আছে। সো এখানে অ্যান্সারটা হচ্ছে আসলে সি নাম্বার। দ্য ওয়াইজ মানে জ্ঞানীরা ডু নট টক মাচ, প্রচুর কথা বলে না বা অনেক কথা বলে না, রাইট। এরপর আসেন ট্রান্সফরমেশন থেকে 5টা প্রশ্ন আসছে। দেখেন এই যে 11তম শিক্ষক নিবন্ধনে শুধু ট্রান্সফরমেশন বলতে আমরা বুঝি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইত্যাদি, মানে এক ধরনের বাক্য থেকে অন্য ধরনের বাক্যে রূপান্তর। সো আমরা বলার চেষ্টা করি কোশ্চেন নাম্বার 7 কি অ্যান্সার হবে বলেন। 7 নম্বর প্রশ্নটা কি হবে? সাগরিকা, অজয়, রয়, আজাদুল প্রত্যেকে অ্যান্সার করেছেন। যারা উত্তর করছেন না তারা বসে থেকে একটু শেয়ার তো করতে পারেন ভাই, কমেন্টের পাশেই দেখেন শেয়ার অপশন আছে, একটু লাভ রিয়াক্ট দিতে পারেন আপনার অ্যান্সারগুলো হচ্ছে কিনা। ক্লাস শেষে কিন্তু আপনাকে বলতে হবে যে আপনার কতগুলো উত্তর হয়েছে, ঠিক আছে। 7 নম্বরটা, হি ইজ সো ডিসঅনেস্ট দ্যাট হি ক্যান নট স্পিক দ্য ট্রুথ। হি ইজ সো ডিসঅনেস্ট দ্যাট হি ক্যান নট স্পিক দ্য ট্রুথ। ওকে, সো এই যে 11তম প্রশ্ন বিশ্লেষণ, এখানে দেখেন এটার অ্যান্সার কী হবে। সো আমরা একটা নিয়ম হয়তো জানি অনেকেই, যে বাক্যে সো ডট ডট দ্যাট থাকে, সো এটাকে আমরা ট্রান্সফার করার জন্য সিম্পল সেন্টেন্সে ব্যবহার করি, সেটা হলো টু ডট ডট টু, টু ডট ডট টু। তো কোথায় টু ডট ডট টু আছে? টু টু টু, এটার সাথে লাগবে টু, কিন্তু এখানে আছে দ্যাট, এটা হবে না। এখানে আছে অ্যান্ড, এটা হবে না। এখানে টু, এখানে টু, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। তাহলে হি ইজ টু ডিসঅনেস্ট টু বি স্পোকেন, হি ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক। ওকে, নিয়ম হচ্ছে পরের টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম। সো এখানে অ্যান্সারটা হচ্ছে ভার্বের বেস ফর্ম মানে স্পিক। ক্লিয়ার? সো 7-এর অ্যান্সার সি নাম্বার, 7-এর অ্যান্সার সি। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। 7, সর সঞ্চয়িতা বলছেন 7-এর সি, রাইট। জয়নব ইসলাম জোনাকি 7-এর সি, গুড। আমরা চলে যাই পরের কোশ্চেনে। বিশ্লেষণটা খেয়াল করেন, এটা কিন্তু আমি আপনাদের লাস্টে আবার দেখাবো, কিন্তু আপনারা খেয়াল রাখবেন কার কয়টা কোশ্চেন হচ্ছে। আমরা আসি 8 নম্বর প্রশ্নে। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, এটার অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার। নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ হি, অ্যাজ গুড অ্যাজ হি। সো নো আদারের পরে প্লেয়ার সিঙ্গুলার, এরপরে ভার্ব সিঙ্গুলার। আর এই যে বেস্ট কথাটা আছে, বেস্ট কথাটাকে যখন পজিটিভ ডিগ্রি করব, তখন শুধু মাঝখানে গুড বসবে, মানে অ্যাজ ডট ডট অ্যাজের মাঝখানে এই বেস্টের পজিটিভ রূপ গুড। সো এরকম একটাই অপশন আছে, বেস্টের পজিটিভ রূপ গুড। সো আমরা যখন সুপারলেটিভ বাক্যগুলোকে নেগেটিভ করতে চাই, তখন পজিটিভ স্টাইলে নো আদার দ্বারা নেগেটিভ করতে পারি, নো আদার দ্বারা। এই জন্য 8-এর অ্যান্সারটা বি নাম্বার। ওকে, আশা করি ক্লিয়ার। নেক্সট 9 নাম্বার। আমরা একটু টেনে আগাতে চাই, কারণ আমাদের আজকে হচ্ছে একটু আইপিএসের সাপ্লাই কম হয়ে যেতে পারে, দেখা গেলো শেষ হয়ে গেল। আচ্ছা, রিড অ্যান্ড লার্ন, এটাকে কমপ্লেক্স করতে চাই, কি হবে বলেন তো? কমপ্লেক্স। কমপ্লেক্স মানে সেখানে অবশ্যই কনজাংশন লাগবে। সো এই 4টা অপশনের মধ্যে একমাত্র কনজাংশন আছে সি নাম্বারে, ইফ। ইফ ইউ রিড ইউ উইল লার্ন, কনজাংশন আছে, 2টা ক্লজ আছে, কনজাংশন আছে, 2টা ক্লজ আছে। সো এটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট 10 নাম্বারটা বলছে ডিড হি সি এনিওয়ান ইন দ্য রুম, এটাকে করতে বলছে অ্যাসার্টিভ। ডিড হি সি এনিওয়ান ইন দ্য রুম, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে এই ডিডটাকে আর সামনে রাখা যাবে না, এই ডিড আসছে এই সিকে
চেঞ্জ করে। তার মানে এখানে সিটা আসলে কি ছিল বলেন, সিটা ছিল স। তাহলে হি স নো ওয়ান ইন দ্য রুম, হি ডিড হবে না, এখানে ডিড বাতিল, স হবে স হবে স হবে। এখন স হওয়ার পরে বাকি যা আছে সব ঠিক থাকবে। হি স এনিওয়ান, এখন যখন ইন্টারগেটিভ করি সেখানে এনিওয়ান থাকে, চেঞ্জ হয়ে হবে নো ওয়ান ইন দ্য রুম, বাকিটা ঠিক থাকবে। তার মানে এনিওয়ান হয়ে যাবে নো ওয়ান, আর এই সি হয়ে যাবে স। কেন? কারণ হচ্ছে সি থেকে এখানে ডিড বের করা হয়েছিল, রাইট? সো 10-এর অ্যান্সারটা হচ্ছে 1 নম্বর। ক্লিয়ার? আপনি একটু দ্রুত উত্তর করবেন, আমি একই সাথে সলভ করে দিচ্ছি। 11 নম্বরটা, প্যাসিভ অফ ডু নট ডু ইট, ডু নট ডু ইট। সো ডু নট থাকলে আমরা যেটাকে প্যাসিভ করার নিয়ম, জাস্ট এটুকু মনে রাখেন, ডু নট থাকলে প্যাসিভ করার জন্য ব্যবহার করতে হবে লেট নট, লেট নট। সো এখানে লেট নট আছে কোনটাতে? লেট নট একমাত্র এ নাম্বারে আছে লেট নট, সো এটাই হবে অ্যান্সার। লেট নট ইট বি ডান, লেট নট ইট বি ডান। সো ছোটো ছোটো ক্লু জানা থাকলে আপনি অ্যান্সার করতে পারবেন খুব সহজে। ওকে, লেট নট ইট বি ডান, 11 অ্যান্সার এ নাম্বার। নেক্সট, পরের কোশ্চেনে যাব। সিনোনিম থেকে আসছে মোট 3টা প্রশ্ন, 2টা প্রশ্ন বলেন সিনোনিম থেকে। পুষ্পকথা, রবিউল, মুকুল, অনেকে অ্যান্সার করেছেন, সাদ্দাম, জয়নব। আসেন 12-13। 12 নম্বর বলছে সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্ক্রিম। মনে রাখবেন, স্ক্রিম মানে হচ্ছে খুব জোরে বা লাউডলি চিৎকার করা। সো এটা অ্যান্সার হচ্ছে ইয়েল। সিনোনিম অফ দ্য ওয়ার্ড কল, দেখেন এখানে অনেকে কিন্তু ক্রাই আছে, লাউডলি আছে, সাউন্ড আছে, এগুলো নর্মাল কান্না করা, কিন্তু ইয়েল হচ্ছে একদম চেঁচিয়ে চেঁচিয়ে কান্না করা। সিনোনিম অফ দ্য ওয়ার্ড কল, কল মানে ডাকা, এটাকে বলা হয় সামন। এই যে সামন জারি করে না, সামন জারি মানে তলব জারি, তলব কথাটার আরেকটা মিনিং হচ্ছে কাউকে ডাকা, সামন, SUMMON, মনে থাকবে। তো কলের সিনোনিম হচ্ছে সামন। ইম্পিড মানে বাধা দেওয়া, এক্সাইল মানে নির্বাসিত করা, রিকালেকশন হচ্ছে পুনরায় সংগ্রহ করা। ওকে, 14 নম্বর, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড লিবার্টি। লিবার্টি মানে স্বাধীনতা, এটার অ্যান্টোনিম হচ্ছে বন্ডেজ। বন্ডেজ মানে দাসত্ব। লিবার্টি মানে স্বাধীনতা, আর বন্ডেজ মানে দাসত্ব। ওকে, নেক্সট, কন্ডিশনাল থেকে আসছে 2টা প্রশ্ন। ইফ উই প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, যদি আমরা ইংলিশ প্র্যাকটিস করি, উই স্পিক বেটার, এটার অ্যান্সার হবে কি? কুড। কেন? উড, কুড, মাইট প্লাস V1 লাগবে, কারণ এই পাশে দেখেন উইয়ের পরে প্র্যাকটিসড, এটা হলো V2 মানে হচ্ছে পাস্ট টেন্স। সো অপর অংশে লাগবে উড, কুড, মাইট প্লাস V1। এখানে V1 তো স্পিক দেওয়াই আছে, সো আমার শুধু কুড হলেই অ্যান্সারটা হবে। 15 অ্যান্সার এ নাম্বার। খুব দ্রুত উত্তর করব আমরা, দেখি কে কয়টা পারেন। 16। আমরা IPS PP করতেছে, তাই না? শুনতে পাচ্ছেন? আই হেল্প ইউ ইফ আই কুড, এই যে ইফ আই কুড, এখানে কুডের পরে একটা ভার্ব আছে, ইফ আই কুড ডু মানে যদি আমি পারতাম। সো কুড প্লাস V1 আছে, মানে কুড থাকা মানে অপর পাশে হবে ভার্বের পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে হেল্প হয়ে যাবে হেল্পড, সেই হিসাব করলে। তাহলে এটা অ্যান্সার হবে ইফ আই কুড, আমি যদি পারতাম, আই উড হেল্প ইউ। এখানে কিন্তু এখানে একটা সমস্যা আছে এই কোশ্চেনটাতে। সমস্যাটা কি জানেন? সমস্যা এখানে ইফ যুক্ত অংশ কুড, আবার আপনি এই পাশেও ব্যবহার করবেন উড, কুড, মাইট। এই কোশ্চেনটাতে একটু সন্দেহ যদিও থাকে যে ইফ আই কুড ডু মানে ইফ যুক্ত অংশ আর কি বিভিন্ন টেন্স হবে, আর অপর অংশ হবে উড, কুড, মাইট, এরকম। এখন এইখানে কুড শব্দটাকে নর্মালি কুড মডাল ভার্ব না ধরে, এখানে ডু না ধরে, কুডটাকে সরাসরি ক্যান থেকে V2 ধরা হয়েছে, পাস্ট টেন্স। তো এইটা পাস্ট টেন্স হলে ইফ যুক্ত অংশ, অপর অংশ হয় উড, কুড, মাইট প্লাস V1। সো উড, কুড, মাইট প্লাস V1 মানে 16-এর অ্যান্সার হয় এই নাম্বার, আই উড হেল্প, আই উড হেল্প, আই উড হেল্প। এইখানে কুড মানে এমন না যে নতুন কোনো ভার্ব আছে, বরং এখানে কুডটাকেই V2 ধরা হচ্ছে, ঠিক আছে? 16 নম্বর একটু এক্সেপশনাল উদাহরণ, এটার অ্যান্সার এ নাম্বার 16। পার্টস অফ স্পিচ থেকে 2টা প্রশ্ন আসছে, 17-18। লুক বিফোর ইউ লিভ, দ্য ওয়ার্ড বিফোর ইজ ইউজড। এখানে বিফোর কি সেটা জানতে চাওয়া হয়েছে। বিফোর হচ্ছে এখানে দুই পাশে 2টা ভার্ব আছে, লিপ একটা ভার্ব, লিপ মানে পা ফেলা, আর লুক মানে দেখা, অতএব এটা মাঝখানে বসে থেকে একটা কনজাংশন। প্লিজ লুক অ্যাভোভ, এটা অ্যাভোভ কি হবে? দ্রুত বলেন। অ্যাভোভ বাক্যের শেষে যদি প্রিপোজিশন থাকে এটার নামে অ্যাডভার্ব। আমরা লাস্ট একটা ক্লাসে শিখেছিলাম যে এইখানে সে কোথায় তাকালো, উপরটা হচ্ছে উপরে তাকালো, স্থান হোয়ার দ্বারা প্রশ্ন করে আনসার পাওয়া যাচ্ছে, অতএব এটা অ্যাভোভটা হচ্ছে একটা অ্যাডভার্ব। সো এটা 18 অ্যান্সার বি নাম্বার। ওকে, নেক্সট, প্রোভার্বস থেকে আসছে কয়টা প্রশ্ন দেখেন? 3টা। প্রোভার্বস থেকে 3টা। গ্র্যাবস অল, লস অল, এটা অনেকের মুখস্থ আছে। ডেট ইজ প্রেফার নাকি প্রেফারেবল? দেখেন ইজ হলে একটা বি ভার্ব, আর বি ভার্বের পরে বসে অ্যাডজেটিভ, দ্যাটস ওয়াই এখানে অ্যান্সার হবে প্রেফারেবল।
ডেট ইজ প্রেফারেবল, ডেট ইজ প্রেফারেবল। ওকে, তাহলে প্রভাব থেকে কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। আরেকটা দেখেন, ইট ইজ হেলথ, এটা কি? স্বাস্থ্য সকল সুখের মূল, তাই না? ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, এটা অনেকের মুখস্থ। ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। 22 নম্বর, ইট টেক্স টু, এটা একটা প্রভাব। 4টা প্রশ্ন আসছে, সরি ভুল লিখছিলাম। ইট টেক্স টু, এটা 2 হাত নেয় টু মেক এ কোয়ারেল, ঝগড়া করার জন্য, এটা প্রভাবস। মানে এক হাতে তালি বাজে না। 22 নম্বরের বাংলাটা কি? এক হাতে তালি বাজে না। সো 22-এর আনসারটা হচ্ছে টু, টু। ওকে, আর 3টা প্রশ্ন আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে দেখেন একটা আসছে, হি অ্যান্ড আই, এখানে 2টা সাবজেক্ট মিলে একটা সাবজেক্টের কাজ করছে। সো এটাকে আমরা মনে মনে দে ভাবতে পারি। সো দের সাথে ইজ হবে না, এম হবে না, দের সাথে হবে আর, দের সাথে আর। অনেকে বলতে পারেন আই আছে, কিন্তু আই তো একা না। আই যদি একা হতো তাহলে এম দিতেন। এখানে আসলে সাবজেক্ট হলো এই দুইটা মিলে হি অ্যান্ড আই, মানে এটাকে একসাথে ধরবেন দে, মানে তারা, অতএব এটার সাথে হবে আর। ক্লিয়ার? 24, রাইট ফর্ম অফ থাকবে একটা। এই যে বলছে হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু, সো উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়। সো এই জন্য এখানে আনসার হচ্ছে ভিজিটিং। উইথ এ ভিউ টুর পরে কী হবে? ভার্বের সাথে আইএনজি, ইনশাল্লাহ। সো বোঝা গেছে? ক্লিয়ার? এই জন্য উইথ এ ভিউ টুর পরে আইএনজি যুক্ত অপশন ভিজিটিংটাই হচ্ছে অ্যান্সার। 24 ক্লিয়ার। 25, এটাই শেষ প্রশ্ন। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ থেকে একটা প্রশ্ন আছে, সাম ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট ইউর পাস্ট জাস্ট কাম টু লাইট। এই কাম টু লাইট মানে কি? কাম টু লাইট মানে প্রকাশ পাওয়া, কাম টু লাইট মানে প্রকাশ পাওয়া। সেটার অ্যান্সার হবে টু বিকাম নন, টু বিকাম নন। কমপ্লিট। এই হলো 25টা প্রশ্ন। আমরা একটু টানা সলভ করলাম, বিকজ আমাদের আইপিএর 4 শর্ট, সমস্যা নাই। সো আশা করি গবেষণাটা এখন সংক্ষেপে দেখাই দিই। এই যে পুরো গবেষণা, এটা এখন আপনাদের কাজ হবে এইগুলো একটু পড়ে নেবেন, ঠিক আছে? ক্লাস যে কোনো মুহূর্তে চলে গেলে টেনশন করবেন না, আপনাদের একেবারে ক্লাস শেষ করে ফেলেছি। সাজেশন হিসাবে এই গবেষণার আলোকে এই সাজেশনটা পড়বেন এবং আমাদের সাথে প্রতিনিয়ত ক্লাসে যুক্ত থাকার চেষ্টা করবেন। যারা আজকে পুরো ক্লাসে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ইনশাল্লাহ আমাদের সাথে আবার দেখা হবে কবে? আগামীকাল রাত 10টায়। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত এখানে শেষ করছি। পুরো ক্লাসের গবেষণাটা এখানে দিয়ে দিলাম। এই অধ্যায়গুলো আপনারা নিবন্ধনের জন্য বেশি বেশি করে পড়বেন, ঠিক আছে? ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ জানাচ্ছি সবার সাথে। একসাথে ক্লাসটা তবুও করতে পারছি ঝড়ের দিনে, এটার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। সো কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন, নতুবা আমরা শর্টকাটে ক্লাসটা শেষ করে দিলাম। ও গতকালকের বিজয়ী, সরি, পুষ্প একটা পুষ্প নাম আছে না, পুষ্প কথা, উনি হচ্ছে গতকালকের বিজয়ী। পুষ্প কথা আপনারা চিনেন? পুষ্প কথা যে আইডি, উনি অবশ্যই আমাদেরকে চেষ্টা করবেন একটু মেসেজ করতে, আপনার ঠিকানাটা দিয়ে দেবেন, আমরা বই পাঠিয়ে দেবো। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি।